64 যোগিনী আসলে কারা? তারা শক্তি, কোনো দেবী, নাকি তান্ত্রিক সত্তা? কি আসলে? এবং তারা যাতে শূন্য পথে আকাশ পথে নেমে এসে এই পোর্টাল, এটাও একটা পোর্টালের মতো, ইটস লাইক আ পোর্টাল। এই 64 যোগিনী? ইয়েস আমি নিজে গেছি কয়েকটা। আমি নিজে হীরাপুরে গেছি, মোরেনাতে গেছি। ওরে বাবা, 5টার পর ওখানে থাকা যায় না। কি বলছেন? হ্যাঁ, কি অনুভূতি হয়েছিল? গা ছমছম করে, গায়ে কাঁটা দেয়। ওখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওখানে একটা অন্য শক্তি বাস করছে। সেটা হচ্ছে এই প্রত্যেকটি মন্দির আজও আপনি যদি যান, লোকালয় থেকে বহু দূরে অবস্থিত। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজ আলোচনা করব একদম অন্যরকম একটা বিষয় নিয়ে। এখনো পর্যন্ত আমরা দেবদেবীদের নিয়ে কথা বলেছি, আমরা মহাদেবকে নিয়ে কথা বলেছি, মাতা পার্বতী, গণেশ, কার্তিক, আরও কত কিছু নিয়ে কথা বলেছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত কথা বলিনি যোগিনীদের নিয়ে। হ্যাঁ, যোগিনীরা কারা? এরা কোথায় থাকেন? এখনও কি আছেন? এখনও কি আসেন? এদের সঙ্গে কানেকশন করার উপায় কি? ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে আজও পর্যন্ত এই যোগিনীরা আসেন। হ্যাঁ, এগুলো এক একটা পোর্টাল, এক একটা ক্ষেত্র, যেখানে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে, পৃথিবীর বাইরের জগতের সঙ্গে একটা কানেকশন রয়েছে। কিন্তু কি করে সেটা প্রমাণ করা যায়? মুখের কথা তো আমরা অনেক কিছুই বলতে পারি, সেটা প্রমাণ করা যায় নাকি পুরোটাই একটা মিথ্যে কথা? আসুন, আজকের পডকাস্টে আমরা আলোচনা করব 64 যোগিনী সম্পর্কে, মিথ ভার্সেস ট্রুথ। সত্যি মিথ্যা নাকি সত্যিই সত্যি, এটা জানবার জন্য আজকের এই পডকাস্টের আয়োজন। আর এটা বলার জন্য আজকে আমার পডকাস্টের অত্যন্ত শ্রদ্ধেয় অতিথি আরও একবার আমাদের সঙ্গে রয়েছেন সূর্য সারথী রায়। সূর্যদা, স্বাগত। নমস্কার। নমস্কার। 64 যোগিনী, যাকে নিয়ে এই বাংলায় এখনো পর্যন্ত এই টপিকটার ওপর সেরকম আলোচনা আমরা দেখিনি, এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার চ্যানেলে এসে আপনি এটা নিয়ে বলুন, কারণ ন্যাশনালে আপনার এর ওপর একটা বিস্তারিত কাজ দেখেছিলাম আমি অনেক দিন আগে। 64 যোগিনী আসলে কারা? তারা শক্তি, কোনো দেবী, নাকি তান্ত্রিক সত্তা? কি আসলে? দেখুন, 64 যোগিনী নিয়ে ভারত সরকার থেকেও কাজকর্ম শুরু হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে গত বছর 64 যোগিনী মন্দিরগুলো যতগুলো আছে, ইউপি, উড়িষ্যা, ছত্তিশগড়, এমপি, রাজস্থান, এইসব মিলিয়ে এগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা টেন্টেটিভ লিস্ট হয়, তাতে ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। অবভিয়াসলি সেটাকে তারপর আরও অনেক প্রসেস আছে, সেটাকে ফাইনাল লিস্টে যাওয়া, অ্যাপ্রুভ হওয়া, এক্সেট্রা, বাট করা হয়েছে। দ্য গুড থিং ইজ দ্যাট করা হয়েছে। এবার যোগিনী শব্দটা, 64 আমি পরে আসছি, যোগিনী শব্দটা হচ্ছে গিয়ে একটা হোলিস্টিক ওয়ার্ড, মানে ওর মধ্যে অনেক কিছু আসে আসলে। তার মধ্যে আপনার ডাকিনী, হাকিনী, লাকিনী, আরও অনেক সত্তা আছে, তারাও এসে যান। কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি যোগিনী হিসেবেও তাদের ধরা যায়, পুজো করা হয় বা তাদের শ্রদ্ধা জানানো হয়। এবার 64 যোগিনী নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু 64 কিন্তু শুধু 64 নয় যোগিনীরা। আমাদের বিভিন্ন টেক্সট থেকে, যেখান থেকে আসছে যোগিনীদের মেনশন, সেখানে 42ও পাওয়া যাচ্ছে, 81ও পাওয়া যাচ্ছে, 42 and 81। অলদো 64 হচ্ছে সবচেয়ে বেশি বহুল প্রচলিত। ঠিক আছে, এবার এই 64 যোগিনীর যে কারা, এইটা যদি আমাদের দেখতে হয়, এটা একটু আমাদের পুরাণে ঢুকতে হবে, যেখানে বিভিন্ন রকম ডেসক্রিপশন পাওয়া গেছে। আর যোগিনী যখন আমরা দেখি, 64 যোগিনী নিয়ে যখন আলোচনা করি, সেখানে আমাদের দুটো কনসেপ্ট আরও যেটা চলে আসে, একটা হচ্ছে অষ্টমাত্রিকা, একটা হচ্ছে গিয়ে সপ্তমাত্রিকা।
আর এই জন্য যখন আমরা শ্রীক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি অষ্টচণ্ডী, অষ্টমাতৃকা, সপ্তমাতৃকা এটা নিয়ে একবার হালকা করে ছুঁয়ে গেছিলাম, কারণ ওই ব্যাপারটা একটু বোঝার আছে, কারণ ওটার জেনেসিসটা হচ্ছে ওইখান থেকে, এই 64 যোগিনীর জেনেসিসটা হচ্ছে ওইখান থেকে। এবার যেটা বোঝবার বিষয় আছে, আমরা যদি রুদ্রপুরাণ দেখি, রুদ্রপুরাণে আমরা পাওয়া যাচ্ছে যে ভগবান শঙ্কর আমাদের তারকাসুরকে জলন্ধরকে বধ করার পর যোগিনীদের আহ্বান করেছিলেন যে যত রাক্ষস সেনা মরে পড়ে আছে তাদের মাংস, তাদের রক্ত এসব পান করার জন্য। আবার অষ্টমাতৃকা যারা আছে, অষ্টমাতৃকাদের সাথে বা আপনাদের অষ্টচণ্ডী যারা আছেন, অষ্টচণ্ডীদের সাথে অষ্টভৈরবের বিয়ে হচ্ছে এবং তাদের থেকে এক একজন যোগিনী বেরোচ্ছেন, 8জন করে যোগিনী বেরোচ্ছেন, মানে 8 × 8 64 হয়ে গেল। সরি, 8জন, হ্যাঁ 8 64 হয়ে গেল। সেই কনসেপ্টে আসছে, পেয়ারিংটাও দেওয়া আছে আমাদের টেক্সটে, কি কোন চণ্ডীর সাথে কোন ভৈরব, মানে রুরু ভৈরবের সাথে কে, উন্মত্ত ভৈরবের সাথে কে, আমাদের চণ্ড ভৈরবের সাথে কে, এরকমভাবে দেওয়া আছে। আরেকটা যেটা পাওয়া যাচ্ছে মানে সোর্স, সেটা হচ্ছে কি আমাদের দেবী মাহাত্ম্য। দেবী মাহাত্ম্য থেকে কি পাওয়া যাচ্ছে, যেখানে আপনার যখন মা চামুন্ডাকে বধ করছেন, চামুন্ডার মানে রক্তবীজের রক্ত আটকাবার জন্য উনি যোগিনীদের আহ্বান করছেন মা কালী, যে যাতে তারা এসে রক্তপান করে আটকায় রক্তবীজের ধারণ। তো এইগুলো হচ্ছে কি মোটামুটি কিছু পৌরাণিক রেফারেন্স, যেখান থেকে যোগিনীদের উৎপত্তি কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। 64 শব্দটার সঙ্গে কোনো রহস্য আছে না, 64 শব্দ না, সেই জন্যই আমি প্রথমে বললাম শুধু 64তে আমাদের আটকে থাকলে চলবে না, এটা বহুল প্রচলিত। 64টা এই জন্য বেশি বহুল প্রচলিত কারণ যতগুলো মন্দির আছে সবগুলোতে 64 যোগিনী পাওয়া যায়, সেই জন্য 64টার কনসেপ্টটা বেশি প্রচলিত। বাট থিওরিটিক্যালি আপনার 81ও আছে, 42ও আছে, যেমন সপ্তমাতৃকাও আছে, অষ্টমাতৃকাও আছে, দুটোই আছে। ফারাক কোথায় জানেন? সপ্তমাতৃকা আর অষ্টমাতৃকার মধ্যে ফারাক হচ্ছে গিয়ে, সপ্তমাতৃকা যারা তাদের সাথে অষ্টম মাতৃকা যে জুড়ে যায় সেটা হচ্ছে নরসিংহী। সেই জন্য জগন্নাথ মন্দিরেও যোগিনীদের অনেকই আছে। ইনফ্যাক্ট জগন্নাথ মন্দিরে মধ্যে আমরা অষ্টচণ্ডী শ্রীক্ষেত্রকে রক্ষা করছে অষ্টমাতৃকা আছেন, এটা আলোচনা করেছি, বাট মন্দিরের মধ্যে, জগন্নাথ মন্দিরের মধ্যেও একটা অষ্টদেবীর একটা কনসেপ্ট আছে যারা জগন্নাথ মন্দিরকে প্রোটেক্ট করেন। তার মধ্যে বিমলা একজন, মা লক্ষ্মী একজন, ভুবনেশ্বরী একজন, ভেড়াকালী একজন, এরকম করে 8জন আছেন। তো যেহেতু এটা বহুল প্রচলিত, সবচেয়ে বেশি মন্দির যেগুলো বলেছি সেইখানে আছে, তো সেই জন্য 64 ইজ দি মোস্ট টকড অ্যাবাউট যাকে বলে। এবার আপনার আরেকটা ব্যাপার যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে কিছু কিছু বেশ কিছু যোগিনী যারা আছেন এনারা কিন্তু আপনার গ্রামীণ দেবতা, ম্যাক্সিমাম অফ দেম কিন্তু গ্রামীণ দেবতা। এবার আপনি মনে করে ধরুন কান্তারা সিনেমাটাতে যেটা দেখিয়েছিল, যে গ্রামীণ দেবতাকে কিভাবে রাজা নিয়ে এসে প্রতিষ্ঠা করছেন, গ্রামীণ দেবতার কিভাবে পুজো হচ্ছে, তার রীতিনীতি কী হচ্ছে, তার সাথে একটা মিস্টিসিজম, তার সাথে একটা লেজেন্ড, তার একটা ফেরোসিটি, ওইগুলো আছে পাঞ্জুরলিকে যেটা দেখিয়েছে। বাট সেখানেও কিন্তু আপনি কান্তারা পার্ট 2 যেটা হচ্ছে, সেখানে ক্লাইম্যাক্সে যদি দেখেন, সেখানে ঋষভ শেট্টি যখন বলছে যে নারীকে মারার জন্য একজন নারী শক্তিই আসবে, চামুন্ডি বলে আহ্বান করছেন, নো আদার দ্যান চামুন্ডা হারসেলফ, চামুন্ডা, রাইট? তো এবার এই যতগুলো দেবী আছে, যত এই যোগিনীরা আছেন, এরা কিন্তু সবাই কালখণ্ডে সবাই গ্রামে পুজো পেতেন। ট্রাইবালসদের মধ্যে আমাদের যারা আদিবাসী, যারা ওখানকার অ্যাকচুয়াল যারা থাকতেন ওখানে, তাদের মধ্যে ওনারা পুজো পেতেন। তারা ধীরে ধীরে ব্রাহ্মণিক্যাল অর্ডারে মার্চ করেছেন, কোনো না কোনো রাজা ওনাদের কাছে গেছেন, ওনাদের দৈবিকতা শুনে সেখান থেকে তারা নিয়ে এসে এখানে বসেছেন, এবং আস্তে আস্তে কি হয়েছে, একটা তান্ত্রিক সেক্ট ডেভেলপ হয়েছে এবং ধীরে ধীরে ওটা একটা লার্জার সেক্টে ডিফাইন করে গেছে।
এবার এটা একটা বিরাট সাবজেক্ট, আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝাবার চেষ্টা করছি। তো কারণ এত বড় সাবজেক্ট একটা 40 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টার ডিসকাশনে হয় না। তো এবার কি হচ্ছে আপনার এই যে যখন রাজারা যাচ্ছে এবং একজন দেবীর কাছে মাথা নত করছে, দেবীকে ডাকছে, তার শরণাগতি নিচ্ছে, সেখান থেকে সে যদি কোনো উপকার পায়, এবার সে তাকে দিয়ে এসে প্রতিষ্ঠা করছে, এরকম করতে করতে একটা গ্রুপিং সৃষ্টি হয়ে গেল। তখন 64 যোগিনীর মন্দির তৈরি হতে শুরু করলো। এগুলো আপনার ধরে নিন এনিওয়ার বিটুইন 9th সেঞ্চুরি টু 12th সেঞ্চুরি পাওয়া যাচ্ছে যে যোগিনী মন্দিরগুলো তৈরি হচ্ছে। এবার যোগিনীদের পূজা বিধির মধ্যে যন্ত্রের একটা বিরাট মাহাত্ম্য আছে, বিভিন্ন রকমের যন্ত্র। আমরা যখন কোণার্ক আলোচনা করেছিলাম তখন আমি অনেকগুলো যন্ত্রের কথা বলেছিলাম, সেখানে আমি মহাগায়ত্রী যন্ত্র বলেছিলাম, রাইট? আপনি খেয়াল করে দেখুন, মহাগায়ত্রী যন্ত্র যেটা পাওয়া গেছে সেখানে 3 রকমের মহাগায়ত্রী যন্ত্র পাওয়া গেছে, একটা স্কোয়ার, একটা সার্কুলার, একটা রেক্ট্যাঙ্গুলার। প্রত্যেকটা মান্ডালা আকারে আছে, যেখানে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, কসমিক অ্যাস্ট্রোনমি এগুলো সব ইনবিল্ট আছে ওর মধ্যে। এবং এক একটা মহাগায়ত্রীর মধ্যেও, যেখানে উনি মহাগায়ত্রী মাঝখানে বসে আছেন, একটা পদ্ম সার্কুলার যেখানে 8টি পদ্মপাতা, সেখানে সব 8 অষ্টমাতৃকা আছেন, তার পাশে আরও একটা সার্কেল, তাতে অন্যান্য যোগিনীরা আছেন। এরকমভাবে এগুলোকে তৈরি করা হয়েছে, পাওয়া যাচ্ছে। এবার আপনি যদি মন্দিরগুলো আর্কিটেকচারালি দেখেন, এটা কিন্তু মান্ডালা আকারে বা এই যন্ত্রগুলোর সাথে খুব মিল। আপনি ধরুন হীরাপুর আর মোরেনা যদি দেখেন, এটা সার্কুলার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা সার্কুলার এবং মাঝখানটা খালি নয়, কিন্তু ওখানে আইদার ভগবান শঙ্কর আছেন বা ভৈরবরা প্রতিষ্ঠিত আছেন ওখানে। কারণ সেই জন্য যোগিনীরা যেহেতু ভৈরব এবং মা চণ্ডীর সাথে বা অষ্টমাতৃকা থেকে উৎপন্ন হচ্ছেন, তারা সেই জন্য মাঝখানে ভৈরব আছেন, যার সাথে ভৈরব খেলছেন, বা মহাদেব প্রতিষ্ঠিত আছেন, মহাদেবের সাথে যোগিনীরা ক্রিয়া করছেন। আবার এই যোগিনীদের মাঝখানে আছেন মহামায়া, যিনি পরম যোগিনী, সব যোগিনীরা তার সাথে কানেক্ট করছেন, ঠিক আছে? আর্কিটেকচারালিও এগুলো আছে ওই রকমভাবে, মোরেনাতেও আছে, হীরাপুরে আছে, রানীপুর ঝাড়িয়ালেও আছে। আবার আপনি যদি ভেড়াঘাটে যান, ভেড়াঘাট বা আপনার খাজুরাহো, আপনি সেখানে রেক্ট্যাঙ্গুলার পাবেন, ওখানে ওপেন এয়ার এবং চারপাশে যোগিনীদের মন্দির। এবার প্রশ্ন হচ্ছে এরকম স্ট্রাকচার কেন, হাইপারড্রাল স্ট্রাকচারস কেন? এর একটাই কারণ, যেটা মানে একটা না, অনেকগুলো, যেটা এক্সপার্টসরা বা প্র্যাকটিশনার্সরা এটা বলে থাকেন, যে এই যোগিনীরা হচ্ছেন গিয়ে খেচড়ি হয়, আকাশপথে একসাথে ঘুরে বেড়ান, এবং তারা যাতে শূন্যপথে আকাশপথে নেমে এসে এই এটাও একটা পোর্টালের মতন, ইটস লাইক আ পোর্টাল। এই 64 ইয়েস 64 যোগিনীর মতন পোর্টাল, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি কেউ সত্যি পোর্টাল নিয়ে পড়াশোনা করতে চায়, এই 64 যোগিনীতে যাওয়া উচিত মন্দিরগুলোতে। আজও এখানে খুব গাছ হ্যাঁ, ছমছমে। প্রচণ্ড এনার্জি। আমি নিজে গেছি কয়েকটা, আমি নিজে হীরাপুরে গেছি, মোরেনাতে গেছি। ওরে বাবা, 5টার পর ওখানে থাকা যায় না। কি বলছেন? হ্যাঁ। কি অনুভূতি হয়েছিল? গা ছমছম করে, গায়ে কাঁটা দেয়, আপনি বুঝতে পারবেন ওখানে আমি একটা। শুনছিলাম যে ভিতরে যেতেও দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয় ওখানে। আপনি নিজেই বুঝতে পারবেন যে ওখানে একটা অন্য শক্তির বাস করছে। ইনফ্যাক্ট এই কারণে হীরাপুর যে সাইটটা আছে, বা অন্যান্য সাইটেও, এখন তো সব এগুলো এসআই টেক ওভার করে নিয়ে অনেক কিছু তা বন্ধ করে দিয়েছে বা রেস্ট্রিক্ট করে দিয়েছে। বাট আগে, আজ থেকে ধরুন 50 বছর আগেও বা 30 বছর আগেও, যখন এই সাইটগুলো টেক ওভার হয়নি, তখন আপনার এখানে তান্ত্রিকরা এসে ফুল দমে নিজেদের সাধনা করতো। কেউ নিজের জিভ কেটে দিয়ে দিত, কেউ নিজের কান কেটে দিয়ে দিত, কেউ চোখ উপড়ে দিয়ে দিত, কেউ জেনিটাল কেটে দিয়ে দিত। আবার এমনও হয়েছে গাছ থেকে ঝুলে পড়েছে পাওয়ার জন্য। এতটাই এর তীব্রতা। আপনি ওখানে গেছেন নিজে? অবশ্যই। আমার যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। হীরাপুরে গেছেন? হীরাপুর গেছি, মোরেনা গেছি, ভেড়াঘাট গেছি। কি অনুভূতি হয় ওখানে? মানে ওটা কি পোর্টাল, মানে ইট ইজ কানেক্টেড টু ইয়েস আউটার ওয়ার্ল্ড? ইট ইজ কানেক্টেড। ওখানে বসে যে সাধক, সে ওখান থেকে অনেক কিছু করতে পারবে। বাট ফর আ কমন ম্যান, যে কিছু জানেও না, বাট সেও গেলে তার কিছু অনুভূতি হবে, তার গায়ে কাটা দেবে। কেন, আশপাশে কিছু আছে? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। এটাতে আরেকটা ক্লু দিলেন আপনি বলার জন্য।
সেটা হচ্ছে এই প্রত্যেকটি মন্দির আজও আপনি যদি যান লোকালয় থেকে বহু দূরে অবস্থিত, প্রত্যেকটি স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান্ড, লোকালয় থেকে বহু দূরে অবস্থিত। এবং যেখানে অবস্থিত সেখানে জঙ্গল, পাহাড়, নদী নালা এইসব আছে, যেখানে লোকবসতি নেই। তার একটাই কারণ, যাতে সাধকরা এখন নিশ্চিন্ত হয়ে সাধনা করতে পারেন। এবং এইসব যে ফোর্সগুলো নিয়ে ওনারা করছেন নাড়াচাড়া, তার যে প্রভাব যেটা সাধারণ মানুষের উপর না পড়ে। সেই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক পডকাস্টে বলছি, তন্ত্র একটা এমন জিনিস, সেটার থেকে সাধারণ মানুষ দূরে থাকাই ভালো। আপনি মন্দিরে যান, পুজো দিন, আরতি দর্শন করুন, নিজের মতন দর্শন করুন, পূজা পাঠ করুন, ঠিক আছে, বাট তন্ত্র নিয়ে নিজের মতন করে করাটা খুব রিস্কি, অ্যান্ড প্রপার গুরু না পেলে ইট ক্যান ব্যাকফায়ার ভেরি হেভিলি। ইনফ্যাক্ট আপনি জেনে খুব অবাক হবেন, কাজী নজরুল ইসলাম, বাংলা সর্বজন বিদিত কাজী নজরুল ইসলাম, উনি বড় তান্ত্রিক ছিলেন, এবং ওনার কোনো একটা প্রক্রিয়া ফেল করে যায় বা ব্যাকফায়ার করে যে কোনো কারণে, যার জন্য ওনাকে শেষ জীবন পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আপনি চেক করে নিন, ইট ইজ দেয়ার অন দ্য ইন্টারনেট অলসো। আলটিমেটলি ওনাকে প্রাণ হারাতে হয় ওই জন্য। রাতের বেলায় এখানে শুনেছি অদ্ভুত ঘটনা ঘটে, এটা সত্যি? দেখুন, কি ঘটে এটা তো বলা মুশকিল, কারণ মোস্ট অফ দি সাইটস আর এএসআই প্রোটেক্টেড। তো এএসআই কাউকে ঢুকতে দেয় না, 5টার পর মোটামুটি ওরা বন্ধ করে দেয়। বাট হ্যাঁ, অনেকে যারা দর্শনার্থী গেছেন তারা অনেকে অনেক রকম এক্সপিরিয়েন্স করেছেন। আমি ব্যক্তিগতভাবে কিছু এক্সপিরিয়েন্স করিনি, বাট আমি নর্মালি গেলে দিনের বেলায় যাই, আর আমার কাছে কোনো অসুবিধে হয়নি। পুজো করি, দর্শন করি, বসে মেডিটেট করে চলে আসলাম। বাট কি হয়েছে ওই সব সাইটে, সেগুলো আমি কিছু কিছু আপনাদের বলেছি। এর বেশি আমার মনে হয় কেউ যদি কিছু বলার চেষ্টা করে সেটা অতিরঞ্জিত হবে, কারণ যতগুলো এএসআই প্রোটেক্টেড সাইট থাকে তাদের একটা নিয়মের মধ্যে চলে এরা, এবং এই ওদের কারণ কেউ কিছু যদি এগুলোকে ওভারল্যাপ করার চেষ্টা করে, ওদের রক্ষণাবেক্ষণের এগেনস্টে, পলিসির এগেনস্টে হয় সেটা। সেই জন্য এই সাইটের স্যাংটিটিটা মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি দেখেছি, লোকালসদের আজও প্রত্যেকটি সাইটে অগাধ ভক্তি। এবার এএসআই এর যেটাই বলছিলাম, প্রত্যেকটা এএসআই সাইট যদিও প্রোটেক্টেড এএসআই বা এএসআই, কিন্তু আজও গ্রামের মানুষের অবাধ ভক্তি প্রত্যেকটি সাইটে, এবং তাদের ডেইলি আনাগোনা, পুজো দেওয়া, দর্শন করা, মানত করা, এইসব চলতে থাকে। আমি নিজে দেখেছি সেগুলো, এবং একটা মান্যতা তো আছেই। এখানে মানত করলে নাকি? হ্যাঁ, এগুলো এগুলো আমি দেখেছি, গ্রামের মানুষরা করছেন, অনেক ট্যুরিস্টও এসে করে দিয়ে যায়, সেটাও দেখেছি। তো ডেফিনেটলি ওভারঅল আমি একটা বলতে পারি, যেটা প্রোটেক্টেড সাইট, তার কিছু নিয়মকানুন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়মাবলী অনুসারে, কিন্তু প্রত্যেকটি সাইটই লোকাল মানুষের আজও গভীর আস্থা, গভীর শ্রদ্ধা, মান্যতা, এবং ওখানে পুজো আর্চা হয়। নবরাত্রি যত উপাসনা বা উপচার যেগুলো হয়, সেগুলো সবই পালন করা হয়, আরতি হয়, এবং ভোগও চড়ানো হয়। বলিটা আমি দেখিনি, সেটা বলবো না। বাট যেটা অবশ্যই যেটা আমি মনে করি, যে মোরেনার যে মন্দিরটি, সেটি ইটস লাইক অ্যান ইউনিভার্সিটি। ওটা সত্যিই ইউনিভার্সিটি, কারণ ওখানে যত বিগ্রহ আছে বা যা স্প্রেড মন্দিরটা, ওটা একটা মানে ওখানে একটা বিরাট সাধন ক্ষেত্র ওটা। আর যেটা আমি বলছিলাম, এরা প্রত্যেকটা যোগিনী মন্দির, অল দো ডেড, হাফ অ্যালাইভ, হোয়াট এভার, ওটা ডেফিনেটলি পোর্টাল, ডেফিনেটলি। কারণ আপনি স্পেশালি যেগুলো সার্কুলার, পুরো যেটা আমি বললাম, খেচড়ি হয়, তারা সব নিচে নেমে আসে, মহাদেবের সাথে খেলে, ওখান থেকেই ওরা আসা যাওয়া করতে থাকে। এবং ওখানে যারা সাধক, যারা তান্ত্রিক, যারা কাপালিক, যারা পুজো আর্চা করেন, সাধনা করছেন, তারা ডেফিনেটলি ওটা এক্সপিরিয়েন্স করে থাকবেন। ইট ইজ ফর শিওর ইটস আ পোর্টাল। সেই জন্য কি এত গোপনীয়তা? একদম একদম, কারণ দেখুন, যেখানে পোর্টাল, সেখানে সেটা তো সব মানুষের জন্য খুলে দেওয়া যায় না, সাধারণ মানুষ নিতে পারবে না। ওটা যে একটা এনার্জি ফিল্ড, হোয়াট ইজ আ পোর্টাল? ইট ইজ অ্যান এনার্জি ফিল্ড। ইট ইজ যেখান দিয়ে আপনার ট্রান্সপোর্ট হয়
ফ্রম ওয়ান ডাইমেনশন টু অ্যানাদার ডাইমেনশন। তো সেটা একটা ট্রিমেন্ডাস এনার্জি সার্জ হয় ওখানে। সেটা আমাদের সাধারণ মানুষের শরীরে অত এনার্জি নেওয়ার ক্ষমতা কিন্তু নেই, সেটা সাধনার থ্রু দিয়েই নিতে হয়, এবং সেই জন্য পোর্টাল সবার জন্য অ্যাক্সেসেবল নয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকমটা বলা হয় যে ওখানে 64 যোগিনীর দের যে চোখগুলো সেগুলো নাকি একদম সত্যিকারের জলজল করে, এটা কি না না, এরকম কিছু না। আমরা একদম স্ট্রাকচারাল পার্টে যাই। ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, ভারতীয় সংবিধানের পীঠস্থান, আমাদের পার্লামেন্ট, এই পার্লামেন্টের কনসেপ্ট বা বিল্ডিংয়ের যে কনসেপ্ট অ্যান্ড স্ট্রাকচার, এটা নাকি 64 যোগিনীর ওই ক্ষেত্র থেকে এসেছে। হ্যাঁ, এটা মোরেনা বিল্ডিংকে কপি করা হয়েছে, মোরেনার আর্কিটেকচারকে ডেফিনেটলি কপি করা হয়েছে, বাট এটাও ঠিক মোরেনা আর হীরাপুর অ্যাবসলিউটলি সিমিলার। আচ্ছা, মোরেনা আর হীরাপুর অ্যাবসলিউটলি সিমিলার। এখন মজার কথা হচ্ছে, যেটা আমি পরে রিয়েলাইজ করি, যে যোগিনীরা বা যোগিনী মণ্ডল বা যোগিনী চক্র যেগুলো থাকে, দিজ আর কনসেন্ট্রিক সার্কেলস। এবার এই কনসেন্ট্রিক, যেটা আমি বললাম যে এক একটা যন্ত্র এক এক রকমের হয়, তো এই কনসেন্ট্রিক সার্কেলস যেখানে থাকে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, দিল্লি ইজ আ সিটি অফ যোগিনীস। হ্যাঁ, পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, এখানে অনেক রেফারেন্স আমি শুনেছি, বা আমি এখনও বার করার চেষ্টা করছি আরও ডিটেলে, যেগুলো যোগে, এই যে দিল্লির যে ফেমাস রিং রোডস, দিজ আর যোগিনী চাক্রাস। হোয়াট ইজ যোগিনী চাক্রাস? ইট ইজ নাথিং বাট ওই কনসেন্ট্রিক সার্কেলসগুলো। আপনি একটা ডায়াগ্রাম দেখলে যোগিনী যন্ত্রে একটা কনসেন্ট্রিক সার্কেলস পাওয়া যায়, সূর্য যন্ত্রতেও পাওয়া যায়, সেগুলো ওই কনসেন্ট্রিক সার্কেলস। এবং বলা হয় যোগিনীদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ওখানে। অ্যান্ড এই যে কুতুব কমপ্লেক্স যেটা, ওটা একটা বিরাট যোগিনী ক্ষেত্র। এটা স্বয়ং ফেমাস পদ্মশ্রী হিস্টোরিয়ান আর্কিওলজিস্ট কে মোহাম্মদও কনফার্ম করেছেন। শুধু আমার কথা নয়, এটা কে মোহাম্মদও কনফার্ম করেছেন। এবং আমি যতটা আমার সার্ভে কাজ, যেটা সার্ভেতে করে আমি যেটা দেখেছি, দ্যাট ইয়েস, ইট ডাজ ফিট ইন। তেমনি ওটাও একটা পোর্টাল, অ্যাবসলিউটলি, যেখানে ইসলামিক আক্রমণের পরে। হ্যাঁ, কারণ দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে আমাদের মন্দিরগুলোকে ধ্বংস করা হয়েছিল বাইরের ফরেন ইনভেডার্সরা, শুধু তো ইসলামিস্টরা ধ্বংস করেনি, পর্তুগিজরাও ধ্বংস করেছে। যেটা আমরা একেবারেই বলি না, কারণ ইসলামিস্টদের ধ্বংসের স্কেলটা সারা ভারতবর্ষের জুড়ে, পর্তুগিজেরটা শুধু গোয়া জুড়ে। বাট পর্তুগিজরা প্রচুর মন্দির ধ্বংস করেছে গোয়াতে, প্রচুর, বিশেষত শিবের মন্দির। এইম কি ছিল আমি তো বুঝতে পারি না। একটা জায়গা জয় করা মানে কি সেখানকার স্থাপত্য, সেখানকার ধর্মকে একদম মিটিয়ে দেওয়া? হ্যাঁ, ইটস আ মিলিটারি ডক্ট্রিন দ্যাট আপনি তাদের ধর্মান্তকরণ করুন। কারণ আমরা যদি পর্তুগালের কেসটা দেখি, পর্তুগালের রাজা আদেশ দিয়েছিল ভ্যাটিকানের পোপের আদেশ অনুসারে, যে তোমরা ছড়িয়ে পড়ো, ইউরোপিয়ান পাওয়ার্সদের তোমরা সারা বিশ্বতে ছড়িয়ে পড়ো, দিয়ে তোমরা ক্রিশ্চানাইজ করো। ডাচেরাও তাই করেছে, ডাচ ইস্ট ইন্ডিজ আর যেসব কলোনিগুলো আছে, ব্রিটিশার্সরাও তাই করেছে। আর সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সব থেকে আনএথিক্যাল যে ইনভেডার্স কারা? দেখুন, যদি সত্যি কথা বলতে চাই, পাশবিকতা যাদের ছিল, পাশবিকতায় আই থিঙ্ক যারা আমাদের অ্যারাব ইনভেডার্স, অ্যারাব টার্কস, মুঘলস, মঙ্গলস অ্যান্ড দ্য পর্তুগিজ। নিষ্ঠুর পর্তুগিজরা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে কেঁপে উঠবে, অ্যান্ড প্লিজ ডোন্ট টেক মি রং, ইট ইজ পিওর হিস্ট্রি যেটা আমি বলছি। আপনারা নেটেও সেই ইনস্ট্রুমেন্টটার ছবি পাবেন। ব্রেস্ট রিপার, যেসব হিন্দু নারী কনভার্ট করতে ক্রিশ্চিয়ানিটিতে রাজি হতেন না, পর্তুগিজরা তাদের ওই গরম সাঁড়াশির মতন একটা যন্ত্র ছিল, সেটা দিয়ে ব্রেস্ট রিপ করে নিত। ব্রেস্ট রিপার কতটা পাশবিক চিন্তা করুন। সো দাসত্ব বানানো, স্লেভ ট্রেড। ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি, যেহেতু আমরা জগন্নাথ মন্দির নিয়ে অনেক ডিসকাস করেছি, ইস্টার্ন 64 যোগিনী নিয়ে ডিসকাস করছি, মানুষ যেটা জানে না সেটা হচ্ছে পর্তুগিজরা শুধু আপনার গোয়া সাইডে যে উৎপাত মাচিয়েছে তা নয়, পর্তুগিজরা আপনার বাংলা এবং উড়িষ্যাতে যা স্লেভ ট্রেড করেছে,
ম্যাসিভ স্লেভ ট্রেড করেছে। এই যে বাংলার ইতিহাসে আপনার বোম্বেটে দস্যু, হ্যাঁ, হারমাদ, এরা কারা ছিল? দিস ওয়ার দ্য পর্তুগিজ পাইরেটস। একটা ছিল পর্তুগিজ পাইরেট আর একটা ছিল আরাকানিজ পাইরেটস কারা? যারা হচ্ছে গিয়ে রোহিঙ্গিয়াদের ফোরফাদার্স। এবং পর্তুগিজ দস্যুরা ইস্ট ইন্ডিয়াতে এই যে কালিঙ্গান মেরিটাইম ট্রেড বা বেঙ্গলের মেরিটাইম ট্রেড ডিক্লাইন করলো কেন? অবশ্যই তারা স্টিফ কম্পিটিশন পেয়েছিল ইউরোপিয়ান ট্রেডার্সদের থেকে, বাট ওয়ান অফ দ্য টপ 3 রিজনস ইজ পাইরেসি। ম্যারিটাইম ট্রেডের যদি আপনি রিসার্চ করেন, সেখানে পর্তুগিজ পাইরেটদের নামও দেওয়া আছে, গনজালেস, ডিকুনহো, এইসব নামগুলো। এই যে আপনার কেরালা বা এর থেকে বিভিন্ন ফুটবলাররা উঠে আসে, হ্যাঁ, সালভাদর, সালগাঁওকার, দিজ আর বেসিক্যালি পর্তুগিজ টাইটেলস, পর্তুগিজ জেনার্স। ইনফ্যাক্ট শাহজাহানকে ফরমান জারি করে পর্তুগিজদের ট্রেডিং পাওয়ার 0 করে দিতে হয়েছিল। এরা স্লেভ ট্রেড করে পিপলির মতন জায়গায়, কোনার্ক, পিপলি, এইসব জায়গায় এত স্লেভ ট্রেড হতো, পর্তুগিজরা ধরে আনতো কাদের? ওই যেখানে যেখানে হানা দিত সেই সব জায়গায় যেসব জাহাজ ক্যাপচার করতো তাদের নাবিকদের, তাদের স্ত্রী পুত্রদের, সব বণিকদের, এদের ধরে এনে বিক্রি করতো। এবং তাদের কারা কিন্তু সেটাও ক্যাপচার করা আছে। আমাদের ওপর যা ভারতীয় ইতিহাসের তো আমরা কিছুই জানি না, জানতে দেওয়া হয় না। এক্স্যাক্টলি। নাহলে আপনি চিন্তা করুন, গোয়া ইনকুইজিশন নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি, বাট পর্তুগিজরা ইস্ট ইন্ডিয়াতে কি বারবারিক অ্যাক্টিভিটিস করেছে সেটা আমরা জানি না। বাঙালিরা কি জানে পিপলি তাম্রদীপ্ততে কি হতো? আপনি একটু আগেই বলছিলেন যে 64 যোগিনীর এই যে মন্দিরগুলো বা এই স্ট্রাকচারগুলো রাজাদের একটা বড় প্রোটেকশন ছিল, বা তার ফলে এটা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। এটা কিভাবে হয়েছিল, মানে এটা কেনই বা হয়েছিল? দেখুন, অক্ষত তো ছিল না, অক্ষত অনেক স্ট্রাকচারই নেই, কিছু রিকনস্ট্রাক্ট করেছে এসআই, ঠিক আছে। আপনি ভেড়াঘাটা গেলে দেখবেন অনেক মন্দির ভেঙে আছে। আপনি হীরাপুর যান, অনেকের ডিসফিগার্ড আইকনোগ্রাফি ইমেজেস পাবেন। আপনি মোরেনাতে যান, সেখানেও একই অবস্থা পাবেন, কিছু কিছু খণ্ডিত। তো ইসলামিক আক্রান্তারা, মানে উড়িষ্যাতে তো আমি বলতে পারি, উড়িষ্যার রানীপুর ঝাড়িয়ালাতে আপনার ডিস্ট্রাকশন হয়েছে, মোরেনাতেও ডিস্ট্রাকশন হয়েছে, সব জায়গাতেই হয়েছে। এবার কথা হচ্ছে যেটা আপনি বললেন যে রাজাদের রয়্যাল পেট্রোনেজ যেটা বলি আমরা, যে দেখুন, যে কোনো ধর্মীয় কাল্ট আপনি ভারতবর্ষের ইতিহাস ঘেঁটে দেখলে দেখবেন কোনো না কোনো বড় ডাইনাস্টি বা রাজপুরুষের সাপোর্টে গ্রো করেছে, সেটা বুদ্ধিজম থেকে জেনিজম সব কিছু। তো এবার কি হতো, এই যোগিনীরা যেটা পাওয়া যাচ্ছে, এক একজন যোগিনী এক একটা শক্তি প্রদান করে। লঘিমা, অনিমা, গরিমা, এরকম। কেউ আপনাকে ছোট করে দেবে, কেউ আপনাকে বড় করে দেবে, কেউ আপনাকে অদৃশ্য করে দেবে, কেউ আপনাকে সুপার ফিজিক্যাল স্ট্রেংথ দেবে, কেউ আপনার দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে, কেউ আপনার শ্রবণ শক্তি বাড়িয়ে দেবে। এইরকম করে বিভিন্ন পাওয়ার দেয়। এগুলো সব টেক্সটে লেখা আছে, তান্ত্রিক কৌলো টেক্সট যেগুলো আছে সেগুলোতে লেখা আছে। তো রাজারা অবভিয়াসলি, এবং এও প্রমাণ পাওয়া যাচ্ছে যে যুদ্ধে যাওয়ার আগে রাজারা যোগিনীদের কাছে প্রার্থনা করে এসে তার প্রিস্টের সাথে কথা বলে যোগিনীদের পুজো করে যুদ্ধে যাচ্ছে। এবং সেই রাজা যদি সেই যুদ্ধে যেতে, তাহলে তার সেই দেবীর ওপর আস্থা বেড়ে গেল, সেই দেবীর জন্য সে মন্দির তৈরি করে দিল, বা সেই গ্রুপ অফ দেবীজদের জন্য মন্দির তৈরি করে দিল, তাই না কি? তো একটা আপনার পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি অ্যাম্বিশন অ্যাটাচড হয়ে যাচ্ছে, আর সেই জায়গাটা ফুলফিল হয়ে গেলে বা পূর্ণ হলে সেখান থেকে রয়্যাল প্যাট্রোনেজ আসতে শুরু করলো। এবার যখন রয়্যাল প্যাট্রোনেজ আসলো, তার মানে কি, মন্দির বানিয়ে দেওয়া হলো, পুরোহিতদের সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হলো, মন্দিরকে জমি দান করা হলো মন্দিরের পূজা অর্চনার জন্য, যেরকম অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখে থাকি। তো এইভাবে ধীরে ধীরে, আর এই সেম জিনিসটা কান্তারা পার্ট 1-এ দেখিয়েছে। সো কান্তারা পার্ট 1 in a way is very historical. আবার কান্তারা পার্ট 2-তে দেখিয়েছে যে রাজা এসে
সেই গ্রাম দেবীকে অ্যাটাক করছে যাতে ওদের পাওয়ার খর্ব হয়ে যায়, কারণ রাজার ধারণা এই দেবী ওদের শক্তি দিচ্ছে। তো ইট ইজ কাইন্ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি বিং পিকচারাইজড ইন আ ভেরি সাটল ফর্ম। তো এইখানে আছে। আর আরেকটা যেটা বলবো, মন্দিরগুলো ধ্বংস হয়েছে, আর সময়ের সাথে সাথে মানে ধরুন আপনার যখন ভক্তি মুভমেন্ট স্টার্ট হয়ে গেল, এবার ভক্তি মুভমেন্ট যখন স্টার্ট হয়ে গেল তখন একটা অন্য জোয়ার আসতে শুরু করলো। এই যে জোয়ারটা আসতে শুরু করলো ভক্তি এবং সবাইকে নিয়ে একসাথে চলা, তাতে কি হলো, বৈষ্ণবিজমের গ্রোথ হচ্ছিল, যেটা আমি আগের এপিসোডে বলেছিলাম। তো এই বৈষ্ণবিজম যখন টেক অফ করলো, চৈতন্য মহাপ্রভু, তুকারাম, মীরাবাই, কিছুটা গুরু নানক এসে অদ্বৈতবাদ দিলেন, তো তখন এই জিনিসগুলো থেকে সরে যেতে লাগলো। কারণ রাজারা, হু আর দ্য বিগেস্ট স্পন্সার্স, রাজারা বৈষ্ণবিজমের দিকে চলে গেলেন প্রত্যেকটা তার মানে কি জায়গায়। তখন খানিকটা অবহেলিত হয়েছিল? তখন অবহেলিত হয়েছিল এবং ধীরে 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 এই কাল্ট, দ্য 64 যোগিনী কাল্টটা পড়তে শুরু করে দেয়। আজও জীবিত আছে, কিন্তু বৈষ্ণবিজম আজও অনেক বেশি মাহাত্ম্য রাখে। আপনি কি বিশ্বাস করেন যে এখনো ওখানে পোর্টাল আছে, এখনো যোগাযোগ আছে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে? অ্যাবসলিউটলি, আমি বিশ্বাস করি, কারণ আমি নিজে এনার্জি ফিল করেছি ওখানে, আমি যেমন জগন্নাথ মন্দিরে একটি পোর্টাল আমি বলেছিলাম যেখানে আমি এনার্জি ফিল করি প্রত্যেকবার গেলে, এটাও তেমনি তাই। আপনি হীরাপুর 64তে যদি যান, আপনি ওখানে 4টে সন্ধেবেলা বিকেলবেলা আপনি 4টের পর বসুন, ইউ উইল ফিল ইট। এমনি দিনের বেলা গেলেও আর্লি মর্নিং আপনি যান বা যে কোনো সময় যান, ইউ উইল ফিল দ্য এনার্জি। কি মনে হয়? ম্যাগনেট, যন্ত্র, যোগিনী যন্ত্র পাওয়ার টানছে, এনার্জি টানছে। এই যে 64 যোগিনীর ক্ষেত্র বলুন বা মন্দির বলুন বা 64 যোগিনীর যে শুরুটা, এটা কিভাবে হয়েছিল? এইটা কিছুটা আপনার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে মৎস্যেন্দ্রনাথের থেকে শুরু হয়েছিল, নাথ সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা, মানে ধরে নিন আপনি যোগী আদিত্যনাথ, যে ইউপির চিফ মিনিস্টার, তাদের মহাগুরু, কানপাটা যোগী যারা, মৎস্যেন্দ্রনাথ। তো মৎস্যেন্দ্রনাথের পর অভিনব গুপ্তা, কাশ্মীরি শৈবিজমের যে বিরাট একজন মহাপুরুষ, তার হাত দিয়ে অনেক কিছু বেরিয়েছে। নেপালে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। আবার 64 যোগিনীর যে কনসেপ্টটা, সেটা আপনার বুদ্ধিজমেও আছে। আমাদের যে তারা, ওদের সে উগ্র তারা। ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বোধগয়াতে আপনি যখন যাবেন দর্শন করতে, বাঁ দিকে উগ্রতারার মন্দির আছে। বলা হয় উগ্রতারার দর্শন করে তারপরে বুদ্ধের দর্শন করতে মন্দিরে যেতে। আমি নিজে খুব অবাক হয়ে গেছিলাম। হীরাপুরে বুদ্ধিস্টরা রেগুলার আছে ওখানে চ্যান্টিং করতে, বজ্রায়না বুদ্ধিজম যারা করে, তান্ত্রিক ফর্ম অফ বুদ্ধিজম। তো বুদ্ধিজমেও 64 যোগিনীর কনসেপ্ট আছে এবং টিবেটের সাথে যোগাযোগ আছে। আর সেই জন্য আপনার নেপালের দরবার হল লাইব্রেরিতে, নেপালে 64 যোগিনীর বিরাট পীঠস্থান, নেপালের দরবার হল লাইব্রেরিতে প্রচুর টেক্সট, অরিজিনাল টেক্সট রাখা আছে, তান্ত্রিক টেক্সট। কামরূপ বা আমাদের আসাম ইজ অ্যানাদার হিউজ পোর্টাল। কামাখ্যা দেবীর টেম্পল ইজ এ হিউজ পোর্টাল। ওখানে পড়ে থাকে সাধকরা, কাপালি, পাশুপাত, সবাই কে না নেই ওখানে। তাই কি বলা হয় যে কোনো মানত করলে এখানে কোনো বিফল মানত হয় না, এবং কামাখ্যা দেবী কাউকেই খালি হাতে ফেরান না। এক্স্যাক্টলি। আমরা আমাদের ধর্ম সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে, আমাদের এই মন্দিরগুলো সম্পর্কে যত জানছি, সত্যি এখন মানে যখন আমি শুরু করেছিলাম এই মাইথোলজি বাই রেনেসা, তার আগে আমি হয়তো নাস্তিক ছিলাম না, কিন্তু এত ধর্মের প্রতি আমি ডিভোটেডও ছিলাম না। আমার মনে ঈশ্বর ছিলেন, কিন্তু তারপর যত এটা নিয়ে জানছি আপনাদের থেকে, যত পড়াশোনা করছি, তত মনে হচ্ছে যে আমরা বোধহয় বালুকণার একটা কণাই, সত্যিই তাই কণাই আমরা এখনো জানতে পেরেছি। সত্যিই তাই। 64 যোগিনী ইটসেলফ ইজ সাচ আ হিউজ সাবজেক্ট কি ওটার মানে স্কলার্সরা মানে শেষ নেই, জীবন ডেডিকেট করে দিয়েছে। আর মজার কথা হচ্ছে 64 যোগিনী নিয়ে জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইউএস এদের বেশি উৎসাহ, আমাদের কম উৎসাহ। কাশীখণ্ডে যান, কাশীখণ্ডেও গেলে সেখানে 64 যোগিনী মন্দির আছে, 64 অষ্টমাত্রিকার কনসেপ্ট আছে, সপ্তমাত্রিকার কনসেপ্ট আছে।
আমাদের অষ্টমহা বিদ্যা। ভৈরব, অষ্টভৈরবের কনসেপ্ট আছে, কিন্তু আমরা কেউ খবর রাখি না। কটা ভারতবাসী জানে ওখানে যায়, মহাদেবের দর্শন করে, মানে কাশী বিশ্বনাথের দর্শন করে, অন্নপূর্ণা দর্শন করে, অ্যান্ড কাল ভৈরবের দর্শন করে চলে আসে। কাল ভৈরবে কেন ভিড় হচ্ছে, অন্নপূর্ণা কেন ভিড় হচ্ছে? কারণ ব্লগাররা রিসেন্ট টাইমসে ওটাকে পপুলার করেছে। নাহলে আগে যখন ইভেন বাঙালি তো কাশীকে ভুলে গেছে, বাঙালি কাশীকে ভুলে গেছে। কটা বাঙালি আজকে কাশী যায় প্রপার তীর্থযাত্রা করে আসে বা সেখানে গিয়ে কাটাবার চেষ্টা করে? খুব কম। আপামর বাঙালি বাংলার যে অবদান, মানে বাঙালি এবং বাংলার যে অবদান ভারতীয় ধর্মশাস্ত্রে, ভারতীয় তীর্থশাস্ত্রে এবং তীর্থগুলোকে পুনরুজ্জীবিত করতে, তা সেই অবদান কোনো কমিউনিটির নেই, ভারতের কোনো কমিউনিটি নেই। পুরী, যাজপুর, দেওঘর, প্রয়াগরাজ, কাশী, মথুরা, বৃন্দাবন, উজ্জৈন, ওমকারেশ্বর, নাসিক, দ্বারকা, জয়পুর, এগুলো সব সব জায়গায় বাঙালিদের বিরাট অবদান, প্রত্যেকটি জায়গায়। ইনফ্যাক্ট কিছু কিছু তীর্থস্থান তো বাঙালিদের জন্যই আজকে এক্সিস্ট করছে। কাশীর বাঙালি টোলায় যান, কি নেই ওখানে। আমি তো বাঙালি টোলায় গিয়ে অবাক যে সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত মা কালীর বিগ্রহ ওখানে। আমি তো দেখে হতবাক, আশাই করিনি। বৃন্দাবনে যে এত মন্দির আছে রেড স্যান্ডস্টোনের, যেগুলো মধ্যযুগীয় বা আর্লি মেডিভেল পিরিয়ডে, সেখানে আমাদের লালাবাবুর মন্দির আছে, লালাবাবুর করা মন্দির। কি অসাধারণ মন্দির! কটা মানুষ লালাবাবুর মন্দিরে যায় বা জানে বা খবর রাখে? অথচ লালাবাবুর ওই সময় যে সময় এসছেন অবদান, যেখানে মারাঠা, সিন্ধিয়াস, মানে মারাঠা কমিউনিটি, জাটস এত কন্ট্রিবিউশন করছে, লালাবাবু একা, আপনি বরসানা, রাওয়াল, জৈত, বৃন্দাবন, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এইসব জায়গার গ্রামগুলো সব উনি কিনে নিয়েছিলেন। কটা মানুষ জানে? একদম। তো মানে শেষ নেই। কথায় আছে জানার কোনো শেষ নেই, আর ভারতবর্ষকে জানার সত্যিই কোনো শেষ নেই। যতই জানছি, যতই জ্ঞান সমুদ্রে আমরা পাড়ি দিচ্ছি, ততই যেন নতুন নতুন আরও কত তথ্য আসছে। মনে হচ্ছে সমুদ্রের শুধুমাত্র বালুকণার একটা কণাই বোধহয় আমরা কুড়িয়েছি এখনো পর্যন্ত। 64 যোগিনী নিয়ে আজকের এই এপিসোডে খানিকটা আভাস আমরা দিলাম, কিন্তু বাকি রইল আরও অনেক কিছু। তাই এই অনেক কিছু জানবার জন্য আপনাদের কিছুই করতে হবে না। কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, সেখানে এসে আপনাদের প্রশ্ন লিখে যাবেন। আপনারা কি জানতে চাইছেন 64 যোগিনী নিয়ে, সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আমি কথা দিচ্ছি যে আপনাদের প্রশ্নের ওপর ভিত্তি করে আপনারা যা জানেন সেই তথ্যগুলোকে নিয়ে আমরা আবার একটা এক্সটেন্ডেড এপিসোড করব 64 যোগিনীকে নিয়ে সূর্যদার সঙ্গে। তাই আজকের এপিসোড এখানেই শেষ করি। যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যখন এবারে ওড়িশা যাবেন, পুরী যাবেন, নিশ্চয়ই 64 যোগিনীর এই ক্ষেত্রগুলোকে দেখার চেষ্টা করবেন। কি অনুভূতি হলো শেয়ার করবেন, কারণ এই পডকাস্টটা অনেক বছর থেকে যাবে আপনাদের কাছে। একদিন হয়তো আমরাও থাকবো না, কিন্তু এই পডকাস্ট থেকে যাবে টেকনোলজির মাধ্যমে। তাই অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করতে ভুলবেন না। এটা দিকে দিকে ছড়িয়ে দিন, কারণ ভারতীয় সংস্কৃতি, ভারতীয় হিন্দুজম, ভারতের তান্ত্রিক সাধনা, তান্ত্রিক ক্ষেত্র, এগুলো শুধুমাত্র এই গল্প গুজব বা মিথ নয়, এগুলোর মধ্যে রয়েছে সত্যি ঘটনা, এগুলোর মধ্যে রয়েছে আমাদের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস। সেগুলোকে ছড়িয়ে দিন, শুধু নিজেদের মধ্যে নয়, ভারতের মধ্যে নয়, ভারতের বাইরেও, অবশ্যই বহির্বিশ্বে। কারণ এখন অটোডাবড সেকশন এসে গেছে। এই যে বাটনটা, এটা প্রেস করার ফলে আমরা ইংরেজিতে বিভিন্ন ভাষায় আমাদের কন্টেন্টগুলো, পডকাস্টগুলো আপনাদের সবার কাছে ছড়িয়ে দিতে পারি, বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে। আর
সবশেষে বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটা তৈরি করতে, এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা ভীষণ ভীষণ দরকার। কারণ এই ধরনের কন্টেন্ট করতে গেলে যে রিসার্চ এবং যে ধরনের দক্ষতা এবং যে ধরনের লেবার লাগে, পরিশ্রম লাগে, সেটা কাজ করার পর, মানে এটাকে চালানোর জন্য একটা কাজ করার পর তারপর ইউটিউবে সময় দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর। সেটার জন্য শুধুমাত্র আপনাদের সাবস্ক্রিপশনই এই ধরনের চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখতে পারে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে। আর আমাদের মেম্বারশিপ অফার খোলা হয়ে গেছে, তাই মেম্বারশিপ নিলে আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিছু ভিডিও, কিছু শর্টস পাবেন। আরও আগামী দিনে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তাই অবশ্যই সঙ্গে থাকুন, এই প্রচেষ্টার সঙ্গে থাকুন, ভারতীয় সনাতন ধর্মের এই প্রচারের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য নমস্কার।